কার জন্য কাঁদছি আমি? এই বেয়াদব অশুভ মেয়ে একটা তুই। কার জন্য কাঁদবি, হ্যাঁ? ওই মানুষটার জন্যে যে তোকে কষ্ট দিয়ে দিব্যি আরামে আছে। চুপ, আর কান্না না। চুপ চুপ চুপ, একদম চুপ কুহু। মস্তিষ্ক নিজেই শাসায় কিছুটা, মনটা তো বেপরোয়া। ওটা কি ভালো খারাপ জেদ আত্মসম্মান বোঝে আদৌ? শুধু একজনের নামই ধাক ধাক করে যায় সবসময়। কুহুর এই মুহূর্তে ভীষণ অস্থির লাগছে। ওকে ডিপ্রেশনের মেডিসিন দেওয়া হয়েছিল বাসায় ফেরার সময়। ইদানিং মাঝে মধ্যে এটা খাওয়া লাগে ওর, না হলে নিজেকে কন্ট্রোল করতে পারে না ও। কুহু পাগলের মতো ড্রয়ার থেকে মেডিসিনের বক্স বের করে ঔষধ বের করে চট করে সেটা মুখে ঢুকিয়ে পানি খেলে ঢকঢক করে। পরনের কাপড়টাও ভিজে গেল তাড়াহুড়ো করে পানি খাওয়ার সময়। মেডিসিন নেওয়ার কিছু সময় পর মাথাটা ঠান্ডা হয়ে এলো। আস্তে আস্তে কুহুর পাগলামি কমল। একসময় নিস্তেজ হয়ে এলো কুহু, কান্না শুকিয়ে গেছে। এখন শুধু ঘন ঘন শ্বাস পড়ছে। কুহু চুপচাপ মাথা এলিয়ে দিল বালিশে। দুনিয়া অন্ধকার করে ঘুম আসছে ওর। কুহু যখন ঘুমে তলিয়ে যাবে তখনই হঠাৎ কুহুর ফোনে মেসেজ টোন বাজল। এবার কাব্য নিজে মেসেজ করেছে। সেখানে লেখা, কুহু, প্লিজ একবার দেখা কর। সন্ধ্যার পরে ছাদে আয়, আমি থাকবো। আসিস কিন্তু। তখন দুপুর হয়েছে সবে। সূর্য মাথা ঠিক ওপরটায়। রান্নাবান্না শেষ হয়েছে বাড়ির গিন্নিদের একটু আগে। ওদিকে কুহুর এখন অবধি কোনো খবর নেই দেখে সকাল থেকে কবিতা এসে কয়েকবার কুহুর রুমের দরজায় ধাক্কা দিয়ে গেছেন। ডাকছেন বারবার ওকে ঘুম থেকে ওঠানোর জন্যে। অথচ যাকে ক্রমাগত ডাকছেন তার আদৌ কোনো খবর নেই। একটা পর্যায়ে কবিতা বেশ ভয় পেয়ে গেলেন। যে মেয়ে একবার আত্মহত্যা করেছে তার মায়ের আত্মায় আদৌ কি কখনো শান্তি থাকে? কবিতা এবারেও ভেবেছেন মেয়ে কি আবার কোনো উল্টাপাল্টা কিছু করে বসে আছে। কতটা মাথায় যখনই আসতো কবিতা দৌড়াতে দৌড়াতে আলমারি থেকে কুহুর রুমের ডুপ্লিকেট চাবি এনে দরজা খুললেন রুমে। অথচ মায়ের এই চিন্তা বেহুদা প্রমাণ করে কুহু নামক জেদি মেয়েটা। বিছানার উপর কুহুকে আরাম করে ঘুমিয়ে থাকতে দেখে এতক্ষণে আত্মায় স্বস্তি পেলেন কবিতা। ছোট একটা শ্বাস ফেলে মৃদু হেসে এগোলেন মেয়েটার বিছানার দিকে। কুহুর পাশে বসে মেয়েটার মায়াবী চোখের নিচে কালি বসে যাওয়া মুখটার দিকে অপরও চেয়ে রইলেন। পরপর আলগোছে কম্বলটা তুলে দিতে যাবেন ওর গায়ে, হঠাৎ কবিতার চোখ গেল ওর চুলটা দেখে। কুহুর কাঁধ অব্দি এবড়ো থেবড়ো কাটা চুল দেখে পর মুহূর্তে এক প্রকার ধাক্কা খেলেন উনি। মাথা ঘুরিয়ে ঝটপট পেছনে তাকিয়ে এবার দেখলেন ফ্লোরে চুল কেটে ফেলে রাখা। এই মুহূর্তে কবিতার ভীষণ রাগ হচ্ছে কুহুর ওপরে। জীবনের এই প্রথম আদুরে মেয়েটাকে ঘুম থেকে টেনে তুলে ধরাম করে গালটায় থাপ্পড় দিতে ইচ্ছে হলো, কিন্তু নিজেকে আটকালেন কবিতা। কুহু ডিপ্রেশনে আছে। ডাক্তার ওর প্রতি এক্সট্রা কেয়ার নিতে বলেছেন। সঙ্গে সঙ্গে বলেছেন কুহুর মনের খবর নিতে। কবিতা তো কয়েকবার জিজ্ঞেস করলেন কুহুকে, কিন্তু কুহু জবাব দেয়নি। তাই আজ বিকেলে কুহুর বান্ধবী শারিনকে ডেকে আনবেন বলে ঠিক করেছেন কবিতা। মাকে যেসব কথা বলা যায় না সেসব কথা বন্ধুকে নিশ্চয় বলা যাবে। কবিতা দীর্ঘশ্বাস ফেলেন। হাত বাড়িয়ে কুহুর কেটে ফেলা চুলটায় হাত দিয়ে ছুঁয়ে দেখতে দেখতে একসময় মাথায় হাত রাখলেন। কুহু ঘুমের ঘরে কিছুটা নড়ল, তাতে কবিতা ছোট শ্বাস ফেলে বলে গেলেন, তোমার কষ্টটুকু যদি একবার জানতে পারতাম মা। মাকে একটাবার ভরসা করে বলা গেল না কথাগুলো। মা তো তোমারই। এই যে ছটফট করছি আমি, কবে বুঝবে তুমি এসব? বুঝবে একদিন। নিজে যখন মা হবে তখন বুঝবে। বুঝবে যখন মায়েদের সন্তানেরা এত কষ্টে থাকে চোখের সামনে, তখন মায়েদের অনুভূতিটা কেমন থাকে। কবিতা আলগোছে নিজের চোখের জল মুছে নিলেন কথা বলার ফাঁকে। চুপচাপ এসি টেম্পারেচার বাড়িয়ে দিয়ে কুহুর দিকে একবার তাকিয়ে বেরিয়ে এলেন ও ঘর থেকে। কাব্য মেসেজটা পাঠিয়ে মোবাইলে হাতে ক্যান্টিনের চেয়ারে অনেকক্ষণ বসে থাকলো ওভাবেই। সামনে একটা প্লেটে খিচুড়ি মাংস দিয়ে গেছে ক্যান্টিন বয়। সেটা খেয়ালটা অবধি করেনি কাব্য। একসময় ঠান্ডা হয়ে গেল খাবারটা। কাব্য এখনও ফোনের মেসেজ অপশনের দিকে চেয়ে আছে। সেভাবে কাব্য অনেকক্ষণ ফোনের দিকে চেয়েছিল তখন কুহুর, অথচ কুহুর পক্ষ থেকে কোনো রিপ্লাই শেষ অবধি এলোই না। কাব্যের এইবার মেজাজটা ভীষণ খারাপ হলো। ফোনটার স্ক্রিন অফ করে টেবিলের ওপর রেখে খাবারের প্লেট টানলো নিজের দিকে। খেতে খেতে ভ্রুটুকু মারাত্মক কুচকে রেখেছে। এখন আবার কি ভাবছে কে জানে। কাব্য, এই কাব্য। তানিম কখন থেকে কাব্যকে পেছন পেছন ডাকছে, অথচ কাব্য অন্যমনস্ক থাকায় এতগুলো ডাক শুনতেও পায়নি। ও চুপচাপ ব্যাগ কাঁধে ইউনিভার্সিটির রাস্তা ধরে হাঁটছিল। একসময় তামিম দৌড়াতে দৌড়াতে কাব্যের পাশে এসে দাঁড়িয়ে কাব্যের গা ঝাঁঝালো। এই কাব্য। কাব্য চমকে উঠল আচমকা গা ঝাঁকানোতে।
পাশ ফিরে তাকিয়ে দেখে তানিম অবাক হয়ে কাব্যের দিকে চেয়ে আছে। কাব্যকে দেখে গলা পরিষ্কার করে নিজেকে সামনে বলল, ও তুই বল। বলে এক হাতে ব্যাগ চেপে হাঁটতে লাগলো। আবার তানিমও একসাথে পাশে হাঁটা শুরু করেছে। তানিম এবার বলা শুরু করলো, আমাদের একটা ম্যাচ আছে কালকে, মনে আছে তোর সেটা? কাব্য আনমনে একান্তে পায়ের জুতো দিয়ে একটা খালি মিনারেল ওয়াটারের বোতল ফুটবলের মতো লাথি দিয়ে সামনে নিতে নিতে জবাব দিল, আছে। তো মনে থাকলে গতকাল মাঠে প্র্যাকটিস করতে কেন এলি না? সবাই কত কল করলাম তোকে, একবার রিসিভ অবধি করলি না ফোন। এইবার জাতীয় পর্যায়ের ম্যাচ মামা, এখন আর আমাদের ভার্সিটির মধ্যে না খেলা। তুই এইভাবে ক্যাপ্টেন হয়ে যদি প্র্যাকটিস সেশন মিস করিস, এবার কিন্তু গোহারা হারবো আমরা। পরে কোচ স্যার ধরে এক একটারে লেকচার দিবে। কাব্য হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে সাজিয়ে রাখা সিমেন্টের বেঞ্চে এসে বসে ব্যাগটা বুকের ওপর রাখলো। তানিমও বসটা পাশে চুপচাপ কাব্যের জবাবের অপেক্ষা করছে সে। কাব্য মাথাটা তুলে কিছু সময় মাথার উপরে গাছটার দিকে আনমনে তাকিয়ে রইল। তানিম দেখে কাব্য ঠকেছে। ওর অ্যাডামস অ্যাপেল অস্থির হয়ে উঠেছে নামছে। আচ্ছা কাব্য, কি কোনো বিষয় নিয়ে টেন্স? তানিম আস্তে করে জিজ্ঞেস করলো। কাব্য, কি হয়েছে রে তোর? ঠিক আছিস তুই? কাব্য মাথাটা ওভাবেই উপরের দিকে রেখে দীর্ঘশ্বাস ফেল। একটা সময় নিজেই কেমন যেন একটা ধরা গলায় বলে সে, বাসায় শান্তি নেই আর নেই তানিম। বাসায় যেতে ইচ্ছে করছে না ইদানিং আমার। বাসায় গেলেও দরজা বন্ধ করে বসে থাকি সব সময়, বেরোতে ইচ্ছে করে না বাইরে। তামিম ভ্রু কুচকালো। ডিপার্টমেন্ট টপার, ভদ্র এবং ভার্সিটির সকল সমস্যা যে ম্যাজিকের মতো সমাধান করতে পারে, তার জীবনে কি সমস্যা চলছে? যতদূর তানিম জানে, কাব্য পুরোটাই ফ্যামিলি পার্সন। ওর জীবনে ওর ফ্যামিলির ইচ্ছে, ওদের ভালো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কয়েকবার বাংলাদেশের ফুটবল টিম থেকে অফার লেটার পেয়েও আঙ্কেলের পছন্দ নয় বলে ফিরিয়ে দিয়েছিল কাব্য। আজ ওর বাসায় ওর জন্যে কোথাও শান্তি নেই। পুরো ব্যাপারটা মূল থেকে জানার জন্যে আগ্রহ বোধ করতে লাগলো এখন হঠাৎ তানিম। সেই আগ্রহ থেকেই জিজ্ঞেস করো, কি হয়েছে খুলে বলতো, দেখি আমি কোনো সলিউশন দিতে পারি কিনা। কাব্য জবাবে মাথা না বোধক নাড়িয়ে বলল। বলা যাবে না, অকওয়ার্ড ব্যাপার ভীষণ। তানিম তবু জোর করলো, বলল, কিন্তু এই যে তুই ভেতরে ভেতরে টেনশন করিস, আমাকে বললে নিজেও কিছুটা শান্তি পাবি। বাসার ব্যাপার তো মনে হয় না আর কারোর সাথে শেয়ার করতে পেরেছিস। আমাকে বল, বললেও মনটা শান্ত হবে মামা। কাব্য বলবে না করেও একটা পর্যায়ে তানিমের অসম্ভব জোড়াজড়িতে বলতে বাধ্য হলো। কাব্য ঘুরে বসে তানিমের চোখে চোখ রাখলো যন্ত্রের মতো, বলল হঠাৎ, কুহু আমার জন্য সুইসাইড অ্যাটেম্প করেছে। শি লাভস মি। হোয়াট? আচমকে এই কথা শুনে তানিম রীতিমতো হা হয়ে গেল। কাব্য অবাক চোখে থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। এক ঝাঁক ফ্রেশার একসাথে হাঁটাহাঁটি করছে। তার মধ্যে ব্রোটা দুটো কাপল দেখা গেল রাস্তায় দাঁড়িয়ে বাদাম খাচ্ছে। কাব্য শেষ দেখতে দেখতে এক সময় বলে গেল, কুহু ভালো নেই, ওর জন্য আমাদের ফ্যামিলি কারোর চোখে ঘুম নেই। মেছু চাচু সেদিন আব্বুর কাছে এসে প্রায় কেঁদেই দিয়েছেন। আমি যতদূর জানি কুহুকে ডিপ্রেশনের মেডিসিন দেওয়া হচ্ছে। কুহু যেমন ছিল আগে তেমন নেই আর, চুপচাপ হয়ে গেছে কেমন। এবং এই সবটা হচ্ছে আমার জন্যে। এই ব্যাপারটাই আমি মেনে নিতে পারছি না। ভেতরে ভেতরে অনেক গিল্টি হচ্ছে আমার, কারণ মুখের দিকে তাকাতেও অবধি পারছি না আমি। তানিম কাব্যর দিকে চেয়ে রইল। কাব্যের কণ্ঠে কেমন মরা মরা লাগছে। এমন ভঙ্গুর কাব্যকে আজ অবধি কোনোদিন দেখেনি তানিম। ও দেখেছিল একবার 2 বছর আগে, যখন রিলেশনশিপে একটা বড় স্ট্রাগল যাচ্ছিল কাব্যের, কিন্তু এতটাও খারাপ অবস্থা হয়ে যায়নি তখন কাব্যে। এখন কেন? হয়তো বাড়ির সবচেয়ে আদুরি মেয়েটা আর ভালো নেই দেখেই কি তানিম কাব্যের কাঁধে হাত রাখলো। কাব্য ওর দিকে তাকালো, তখন অস্থির কণ্ঠে অনর্গল বলে গেল তানিমকে, আমার কি দোষ বলতে পারিস তানিম? আমি ওকে আজ একসেপ্ট করলে ও হয়তো ভালো থাকতো, কিন্তু আমার যার প্রতি ফিলিংস গ্রো করেনি তাকে এখন তার ভালোর জন্য একসেপ্ট করে নিলে এটা তো ওকে ঠকানো হতো। আমি ওকে নানাভাবে বুঝিয়েছি, ও কেন বুঝেনি ওসব কথা। তারপর সবটা ঘেটে দিল একটা সুইসাইড। জানিস, বাড়ির সবার ঘুম নেই চোখে, সবাই দিনরাত কুহুর জন্য চিন্তা করে যাচ্ছে। আমি মাঝখানে ওদের চোখে চোখ মেলাতে পারছি না, ওদেরকে বলতেও পারছি না কুহুর এই অবস্থা আছে আমার জন্য। ফুক ম্যান। কাব্য নিজেই নিজেকে গাড়ি দিয়ে পায়ের কাছে ফেলে রাখা খালি বোতলটা লাথি দিয়ে ছুঁড়ে ফেলে দিল। মেজাজ খারাপ হচ্ছে ধীরে ধীরে ওর। তানিম জিজ্ঞেস করে, কুহু বলেনি তোর ব্যাপারে কাউকে? মেবি না, বললে আমাকে সবাই কিছু একটা জিজ্ঞেস করতো, আমার প্রতি ওদের একটা রিয়াকশন থাকতো, কিন্তু ওসব কিছু হয়নি। কাব্য মাথাটা নামিয়ে রেখে তেজি গলায় জবাব দিল। তানিম কাব্যের দিকে এবার অপলক তাকিয়ে রইল।
জহুরি চোখে কাব্যকে আগাগোড়া দেখে হঠাৎ বলে ফেলল, আচ্ছা কাব্য, তুই সত্যি কুহুকে ভালোবাসিস না তো? কাব্য সঙ্গে সঙ্গে ভ্রু কুচকে ফিরে তাকালো তানিমের দিকে। ভ্রু কুচকে ধমক দিয়ে বলল, আর ইউ ম্যাড? ও আমার বোন হয়। আর চাচু চাচি এগুলো শুনলে বাসায় যা শান্তি বেঁচেছিল সেটাও চলে যাবে। তানিম ভ্রু কুচকারো। কাব্যের ব্যবহার তো ওর চোখে একটুও ভালো ঠেকছে না। কাব্য এমন অদ্ভুত ব্যবহার, অদ্ভুত কথাবার্তা কেন বলছে? এসব কি? তানিম ঠান্ডা মাথায় শীতল গলায় বলল, তো বোন হলে কি হয়? আপন বোন তো না, আর চাচাতো বোন যে তোকে ভালোবেসে পাগলামি করছে। তুই এমনিতেও বিয়ে করবি কয়েক বছর পর, ওকে করতে সমস্যা কি? আর তোর চাচুর সমস্যা কি এতে? তুই ভালো ছেলে, যোগ্য ছেলে। আমার মাথায় তো এটাই ঢুকছে না। তানিমের বাজে কথাবার্তা কাব্যের মেজাজ যা খারাপ ছিল আরও খারাপ করে দিচ্ছে। এমনিতেই কুহু মেসেজ সিন করেনি, রিপ্লাই দেয়নি, ওকে ইগনোর করছে, আর এখনও আসছে বাড়ি নিয়ে। কাব্য মেজাজ ঠিক না রেখে রাগী চোখে তাকালো তানিমের দিকে। আমার মনে হচ্ছে কি এবার তুই নিজে পাগল হয়ে গেছিস, মানে ছাতা বকছিস। আমার ভালো ছেলে হওয়া এটা এখানে কেমন করে আসে? তানিম কাব্যের কাঁধে হাত রাখলো, বোঝালো একে একে। দেখ, তোর মনে কুহুর জন্য একটা সফট কর্নার আছে। আছে তো, মিথ্যা বলবি না কাব্য। কাব্য জবাবে ঠান্ডা স্বরে বলল। হ্যাঁ আছে, কিন্তু সেটা বোন হিসেবে। তানিম কাব্যকে থামিয়ে দিয়ে নিজেই বলে যায়, না, শুধু বোন হিসেবে না সেটা। ভাই শোন, তুই নিজেও কনফিউজড। তোকে কুহু ভালোবেসে কষ্ট পাচ্ছে, এটাতে বড় জোর তোর সহমর্মিতা আসতে পারে, কিন্তু ওর কষ্টে তুই নিজেও একই কষ্ট পাচ্ছিস। এমনটা কেন হবে? আমাকে এটার উত্তর আগে তুই দিত। তানিম কাব্যের দিকে চেয়ে চেয়ে ভ্রু নাচালো কৌতুক ভঙ্গিতে। ওর ঠোঁটে বাঁকা হাসি। তানিমের ওই হাসি দেখে কাব্যের গা পিত্তি জ্বলে গেল মনে হচ্ছে। ও অতিষ্ঠ হয়ে ওর কাঁধ থেকে তানিমের হাত ঝাটকা দিয়ে সরিয়ে বলল, আমি কষ্ট পাচ্ছি কারণ ও আমার ফ্যামিলি মেম্বার। ও আগে এমন ছিল না, এখন এমন হয়ে গেছে যা আমার ভালো লাগছে না। আমার কেন শুধু, আমাদের কারোরই এটা ভালো লাগছে না। তুই অযথা এসবের ভেতরে উল্টাপাল্টা ব্যাপার ঢুকাচ্ছিস কেন? তানিম এবার ঠোঁট টেনে অমায়িক বিজয়ী হাসল। আমি ঢুকাচ্ছি ভাই, তুই নিজেই সব নিজের ভেতরে ঢুকিয়ে বসে আছিস, ঢুকিয়ে পচিয়েও ফেলেছিস অলরেডি। চিন্তা কর কাব্য, ভালো করে চিন্তা কর। তোদের ফ্যামিলিতে কাজ মোহ আছে, অন্যান্য ফ্যামিলি মেম্বারদের মতো তোর সফট কর্নার, আর কুহুর প্রতি তোর এই পরিবর্তন। তোর কষ্ট দুটোকে কম্পেয়ার কর, টাইম নিয়ে ভাব, আপনা আপনি সমাধান পেয়ে যাবে। তানিম হাসতে হাসতে বলল কথাগুলো। কাব্য রাগী চোখে তানিমের দিকে চেয়ে অতিষ্ঠ গলায় চোখ সরিয়ে বলল, পাগল হয়ে গেছিস তুই? গিলছস নাকি কিছু? তানিমকে এখন কাব্যের অসহ্য লাগছে, ওর পাশে বসতে আর ইচ্ছে করছে না। তাই কাব্য রাগে ব্যাগ নিয়ে উঠে যাবে তার আগেই কোথা থেকে একটা স্যুট বুট পরে লম্বা করা ছেলে কাব্যের সামনে এসে দাঁড়িয়ে গেল। কাব্য সবে ব্যাগ হাতে নিয়েছে, কাঁধে তুলল বলে। কাব্য ব্যাগ হাতেই রেখে ছেলেটার দিকে তাকালো। ওই ছেলেটার ঠোঁটে হালকা হাসি কাব্যকে আগাগোড়ে একবার দেখে জিজ্ঞেস করো, আপনি শাহরিয়ার সিদ্দিক কাব্য না? কাব্য ভ্রু কুচকালো। হ্যাঁ আমি খাবো, কিন্তু আপনি কে? শার্লিন কাও দুজনেই কুহুর দুই পাশটায় বসা। ওদের দুজনের মাঝখানে অপরাধীর মতো কাঠগড়ায় দাঁড়িয়ে কুহু চুপচাপ মাথাটা নিচু করে বসে আছে বিছানার মাঝখানে। কুহুর কেটে ফেলা অ্যাব্রো থ্যাব্রো চুলের দিকে রীতিমতো হা করে শার্লিন তাকিয়ে আছে। একটা সময় শার্লিন ভয়াবহ রেগে গেল। চেঁচিয়ে চেঁচিয়ে দাঁত পিষে বলল, আমার এই মুহূর্তে তোকে খুন করে ফেলতে ইচ্ছে হচ্ছে কুহু। এই কায়া, আমাকে একটা নাইফ এনে দাও তো। যাও, ওর মাথায় কটা ভূত আছে আমি কেটে কেটে দেখবো আজ সব কটা। কায়া হতাশ চোখে শার্লিনের দিকে চেয়ে জবাবে বলল, কুহুপুর জন্যই বাসায় সব না ইফ আলমারিতে তালা দিয়ে রেখেছে ফুপু। শার্লিন এবার কড়া চোখে কুহুর দিকে তাকালো, যেন এক্ষুনি কাঁচা খেয়ে ফেলবে এই পাগল উন্মাদ মেয়েটাকে। শার্লিন ভীষণ মারাত্মক ঠান্ডা স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, চুলটা কাটলি কেন? উত্তর দে আমারে। কুহু জবাবে আস্তে করে বলল, জেদ করে। কার জন্যে? শার্লিনের স্বর ঠান্ডা ভীষণ। কুহু অসহায় গলায় শার্লিনের দিকে তাকিয়ে বলল। তুই জানিস কার জন্যে? শার্লিন চিবিয়ে চিবিয়ে বলল, না, আমি জানি না। আপনি এসব ভূতের পাগলামি কার জন্য করেছেন তাই আমাকে জানান আপনি। কারণ একটা সুস্থ মানুষ তো এসব পাগলামি করতে পারে না। আপনি করছেন। মেরে তোকে এখন আমার তক্তা বানিয়ে দিতে ইচ্ছে করছে কুহু। কুহু ঢোক গিলল। শার্লিনের এত রাগ কখনো দেখেনি কুহু।
ওর এসব অসুস্থতায় কেউ এখন অবধি রাগ দেখেনি ওর সাথে, উঁচু গলায় কথাও বলেনি একবারের জন্যে। শালীন বলছে, সেই শালীন যে কুহুর সমস্ত পাগলামিতে বিনা বাক্যে তাল দিয়েছে, আজ সেই শালীনকে কুহু রাগিয়ে দিয়েছে। কুহু শালীনের ওই রাগি চোখে চোখ মেলাতে পারল না, এদিকে ওদিক চেয়ে চেয়ে মিনমিন করে বলল, কাব্য ভাইয়ের উপর জেদ উঠেছিল, তার উপর ওই উর্মি আপু আমাকে বারবার উল্টোপাল্টা মেসেজ করেছে। শালীন জিজ্ঞেস করলো। কুহু ওর ফোন থেকে মেসেজ সব বের করে শালীনকে দেখালো, নিজে একবারের জন্য ও ছবিটার দিকে ভুলেও তাকালো না, তাকালে ও নিজেকে আর ঠিক রাখতে পারবে না। শালীন একে একে সব মেসেজ ছবি দেখলো, তারপর কুহুর দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে ভীষণ স্বাভাবিক ভঙ্গিতে বলল, কি সব উল্টো পাল্টা মেসেজ? ঘুরতে গেছে ওরা, তো যেতেই পারে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে যায় না? আমি যাই না তুহিনের সাথে? কুহু জবাব দিল না এবার, অবাক হয়ে শালীনের দিকে তাকিয়ে রইল। শালীন কুহুর মায়াবী মুখটার দিকে তাকানো, কেন যেন মেয়েটাকে আর ধমকাতে ইচ্ছে হলো না। তাই শালীন এবার কিছুটা এগিয়ে আসলো, কুহুর মুখোমুখি বসে ওর মুখটা দুহাতে নিজের হাতের আজরায় তুলে বলে যায়, দেখ কুহু, আমার কথা মনোযোগ দিয়ে শোন, ওকে? এক কাব্য ভাইয়ের জন্য তোর নিজের দুনিয়া আর আশেপাশের মানুষকে এতটা কষ্ট দেবার রাইটস তোর নেই। আন্টির দিকে একবার তাকিয়ে দেখেছিস? তোর জন্য ওনার নিজের কি অবস্থা হয়ে গেছে দেখেছিস? আঙ্কেলকে এখনো দেখিনি। আমার মতে ওনার অবস্থাও খারাপ করে দিয়েছিস তুই। কেন করছিস তুই এসব? বল আমাকে। তুই ফেল না। এক কাব্য ভাইয়ের ভালোবাসা তোর জীবনের সব কিছু। উত্তর দে। কুহু তাকিয়ে রইল শালীনের দিকে, ওর চোখ টলমল করছে স্রেফ। শালীন আবার বলল, কাব্য ভাই ভালো আছেন, তুই কেন ভালো থাকবি না বল আমাকে। তোর ভালো থাকার জন্যে আপন কেউ নেই? আন্টি আঙ্কেল নেই? এই দুনিয়ায় একজনের ভালোবাসা না পেলে তুই ফকির হয়ে যাবি না নিশ্চয়? কি ফকির হবি? শালীন আবার জিজ্ঞেস করলো। কুহু চুপচাপ শালীনের দিকে তাকিয়ে একসময় কুহুর চোখের তারায় ভেসে ওঠে কবিতা সাদাতের কান্না মাখা মুখ। কুহু হঠাৎ কেমন যেন বুকটা মুচড়ে ওঠে। ওর এসবের মধ্যে কখনোই বুক দুটোর দিকে ভালো করে তাকানো হয়নি। একবারের জন্য কুহুর মনে হয়নি কুহুর কিছু হয়ে গেলে ওর প্রতি অবসেসড এই মানুষ দুটোকে আর বাঁচানো যাবে না। কুহুর কেমন যেন একটা লাগছে, অস্থির ভীষণ। ও দুপাশে মাথা নাড়ল, অর্থাৎ ফকির হবে না ও। শালীন আবার বলে, একজন মানুষ তোকে ভালো নাই বাসতে পারে কুহু। তার জীবনে এমন একটা উর্মি থাকতেই পারে। মনে আছে যখন আমরা 10-এ পড়তাম, একটা ছেলে তোকে প্রপোজ করেছিল, তুই তখন কাব্য ভাইকে ভালোবাসতি। এটা কি তোর দোষ যে তুই ওকে কাব্য ভাইয়ের জন্য ফিরিয়ে দিয়েছিলিস? কুহু চুপ করে শুনছে। শালীন আবার বলে, তাহলে ভাব, উর্মি গার্লফ্রেন্ড হিসেবে তোর উপর রাগ ঝাড়তেই পারে। কাব্য ভাই সামনাসামনি তোকে কিছু বলতে না পেরে উর্মি আপুকে পাঠাতেই পারেন। অবশ্যই উর্মি আপু এভাবে তোকে বলা উচিত হয়নি। ওই মেয়েটা উগ্র সাইকো একটা, তার জন্য তুই কেন এভাবে তোর ভালোবাসার আরও মানুষদের কষ্ট দিবি, ডিপ্রেশনে থাকবি? তোর পুরোটা জীবন পড়ে আছে কুহু, সবে তো শুরু। এমন একটা কাব্য ভাই চলে গেলে লাইফ থেকে পুরো শূন্য হয়ে যাবে না নিশ্চয়ই? কুহু এবার ধরা গলায় বলল, আমি তো হাজারটা পুরুষ চাইনি, ওই একটা কাব্য ভাইকে চেয়েছিলাম আমি। শালীন ছোট একটা শ্বাস ফেললো, জবাবে বলল। কুহু সব কিছু শুনে শালীনের কায়া ওদের পাশে বসে হাঁ করে নিজেও গুনতে থাকে শালীনের এক একটা কথা। ওর হঠাৎ স্নিগ্ধের কথা মনে পড়ে গেল। স্নিগ্ধের সাথে কদিন ধরে মন কষাকষি চলছে কায়ার। স্নিগ্ধতায় মিশতে গিয়েই যোগাযোগ বন্ধ করে দিয়েছে ওর সাথে। কায়া রীতিমতো কত কি করেছে এই পাশার মানুষের সাথে একটাবার কথা বলার জন্যে পারেনি। আজ এসব কথা শুনে ওর নিজেরই জেদ বোধ হচ্ছে। একটা ছেলের পাত্তা পাওয়ার জন্য শালীন আপুর মতো মরিয়া হয়ে যাওয়ার কিছু নেই। কায়া তাই নিজেকে সামলায়, ওদের অগোচরে মোবাইল বের করে স্নিগ্ধকে মেসেজ করে বসে। ওকে, তাহলে আমার থেকে এতটা মুক্তি পাওয়ার জন্য ছটফট করেছিলেন যে যোগাযোগটাই বন্ধ করে দিলেন, তাই তো? যান, দিলাম আমি আপনাকে মুক্তি। আর কখনো আপনি আমাকে কল বা মেসেজ করবেন না স্নিগ্ধ। আপনার লাইফ, আপনার রাগ, আপনার সব কিছু আপনাকে মোবারক। আমাকে আর ডিস্টার্ব করবেন না কোনো দিন, কখনো না। বাই।
বলে কায়া সোজা স্নিগ্ধকে বলক করে দিল ফোনের সব কিছু থেকে। ওদিকে কায়ার এমন একটা মেসেজ পেয়ে স্নিগ্ধ নিজে চূড়ান্ত হতভম্ব। ধপ করে চেয়ারে বসে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো তার নরম মাটি এতটা শক্ত কথা কি করে বলে ফেললো। স্নিগ্ধ তো একটু রাগ দেখাতে চেয়েছিল, কায়াকে একবার বাইরে খেতে যাবে বলে কায়া রিকোয়েস্ট করলো। মেয়েটা মানল না। স্নিগ্ধের রাগ হবে না এতে? স্নিগ্ধ রাগে আবার পাল্টা মেসেজ করতে গেলে বুঝতে পারে কায়া ওকে ব্লক করে ফেলেছে। ব্যাপারটা বোঝা মাত্রই চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসবার উপক্রম হলো স্নিগ্ধের। এটা কি হলো? কায়া ওকে ব্লক করে দিল? শালীনের কথাই কুহুর জন্য কাজে লেগেছে। কুহু সব বুঝেছে। ওর চোখে আগুন সম জেদ টলমল করছে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে। শালীন এবার কুহুর থেকে ওর ফোনটা চাইল। পারবো আমি। কুহু মাথা নেড়ে ফোনটা এগিয়ে দিল। কুহু তখনও কাব্যের দেওয়া সেই মেসেজ লক্ষ্য করেনি, কিন্তু ফোন হাতে নেওয়ার পর শালীন ঠিকই পড়েছে কাব্যের দেখা করতে বলার সেই মেসেজ। শালীন একবার আর চোখে কুহুর দিকে তাকালো। কুহু মন খারাপ করে আয়নায় ওর ছোট চুল হাতিয়ে হাতিয়ে দেখছিল। শালীন টু শব্দ করল না আর, চুপচাপ কাব্যের ওই মেসেজ ডিলিট করে কাব্যকে সব জায়গা থেকে ব্লক করে দিল। সিদ্দিক বাড়ির বড় ছেলে শাহরিয়ার সিদ্দিক কাব্য সেদিন সন্ধ্যাতে ঠিকই বাড়ির ছাদে এসেছিল। ভেবেছিল একটিবার কুহুর সঙ্গে দেখা করে উর্মির ব্যাপারটা জেনে নেবে, সঙ্গে মেয়েটার পাগলামি ডিপ্রেশন কিছুটা কাটানোর চেষ্টা করবে, বোঝাবে ওকে যেভাবে পারে। কিন্তু কুহু এরই না। কাব্যকে অবাক করে দিয়ে সেদিন রাত 9টা অবধি ছাদে সিদ্দিক বাড়ির সবচেয়ে চঞ্চল রমণীর দেখা মেলেনি। কুহু আসেনি ওই দিন ছাদটায়। শান্ত করুণা কাব্যের উত্তপ্ত দাউ দাউ করে জ্বলতে থাকা হৃদয়কে। কাব্য সেদিন রাত 9টা অবধি অপেক্ষা করেও যখন কুহুর দেখা পেল না, ও ভেবেই বসল কুহু হয়তোবা মেসেজ সিন করেনি, হয়তো দেখেনি কাব্যের মেসেজটুকু। কাব্য কিছুটা ভ্রু কুচকে সন্দেহ নিয়ে ওর ফোনটা বের করো। ঠিক ভেবেছে, হোয়াটসঅ্যাপে মেসেজ সিন হয়নি দেখাচ্ছে। কাব্য এইবার আরও একটা মেসেজ করো, আসবি তুই, আই এম ওয়েটিং। অনেকক্ষণ অপেক্ষার পরেও ওপাশে মেসেজের অপশনে ডাবল মার্ক ঠিক এলো না। কুহু কি অনলাইনে নেই? এমনটা তো হবার কথা না। অথচ কাব্য এবার কল লাগালো। কলের 2 সেকেন্ডের মাথায় ওপাশে মিষ্টি কণ্ঠী এক নারী জানালেন কুহুর নাম্বার ব্যস্ত আছে। একে একে সব কমিউনিকেশন সাইট থেকে এমন একটা অদ্ভুত ফিরতি ব্যবহার পাওয়ার পর কাব্যের এইবার কিছুটা সন্দেহ হলো। ও 7-5 ভাবা মাত্রই সরাসরি মেসেঞ্জারে গেল। কুহুর আইডিতে ঢোকা মাত্রই কাব্য একটা মারাত্মক ধাক্কা গেল। ইউ ক্যান্ট রিপ্লাই টু দিস কনভারসেশন লেখাটা দেখা মাত্রই কাব্য চোখ বড় বড় করে তাকালো ফোনের স্ক্রিনের দিকে। কুহু কুহু ওকে ব্লক করে দিল? কাব্যকে ব্লক করে দিল তার ওই মাথা মোটা অবুঝ টিনেজ কাজিনটা? কাব্যের বিশ্বাসই হলো না শুরুতে। কাব্য দেয়াল ধরে কিছুক্ষণ ফোন হাতে তা হা করে দেখে গেল শুধু ওই লেখাটুকু। যখন পুরো ব্যাপারটা মাথায় ঢুকে গেল, ধীরে ধীরে কাব্যের চোখের রং পরিবর্তন হয়ে যায়। কপালের রগ ফুলে ওঠে এক সময়। ফোন ধরে থাকা হাতের পেশি শক্ত হয়ে আসে। কাব্য ফুঁসতে লাগলো রীতিমতো। কুহু ওকে ব্লক করে কিভাবে দিল? এটা কেমন বেয়াদবি! ওর সঙ্গে কথা বলাটা জরুরি মনে করলো না একবারের জন্যেও। কাব্যকে ঠিক করতে চায়নি সব, চেয়েছিল তো আজ, নিজে মেসেজ অবধি করেছে। অথচ ওই মেসেজটা দেখার পরেও কুহু এমন একটা কাণ্ড কি করে করে ফেললো? মেয়েটার বুক কাঁপল না? কাব্য রাগের মাথায় ফোনটা আছাড় মারতে যাবে, 2 হাত ওঠায় ওপরে। পর মুহূর্তেই ফোনে থাকা গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কথা ভেবে আবার হাত নামিয়ে আনে। রাগে ফুঁসতে ফুঁসতে ওভাবেই নিচে নেমে আসে। কুহুদের ফ্ল্যাটে যাবে বলে দোতলায় এসে থামলেও কি মনে করে থেমে গেল কাব্য। আচ্ছা, কাব্য কেন এত রাখছে? ও তো এটাই চেয়েছিল, তাই না? ও তো চেয়েছিল কুহু ওকে ভুলে যাক, মুভ অন করুক। এখন যখন কুহু সেটাই করছে, ওর কেন এত রাগ লাগছে? পর মুহূর্তেই কাব্যের ব্রেন কাব্যকে উত্তর দিল। কারণ আমি চাইনি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে কুহু মুভ অন করুন। আমি তো চেয়েছিলাম কুহু ভালো থাকুক, কিন্তু আমাকে ছুড়ে ফেলে নয় সেটা। কাব্য মাথাটা নিচু করে কপালের দুপাশ আঙুলের মধ্যে চেপে ফ্ল্যাটের দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। কলিং বেল বাজারে করে কেন যেন বাজাতে ইচ্ছে করছে না। কুহুর প্রতি রাগটুকু তরতর করে বাড়তে লাগলো ক্রমশ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ও কিছুতেই এসবে কেন যেন কুহুকে দোষ দিতে পারছে না, অথচ নিজে ঠিকই জোরে পড়ে ছাই হয়ে যাচ্ছে। এমনকি এখন তো কুহুর উপর রাগটাও কমাতে পারছে না, আবার ওকে দোষও দিতে পারছে না। দোটানায় ডুবে আছে কাব্য। হঠাৎ ফ্ল্যাটের ভেতর থেকে কুহুর গলা শোনা গেল। কবিতার কাছে চেঁচিয়ে চেঁচিয়ে টিভি রিমোট চাইছে। কাব্য মাথাটা তুলল, মন দিয়ে শুনল ওসব। ঠিকই তো, কুহু মুভ অন করছে, ভালো থাকার চেষ্টা করছে। ওর প্রতি যা মোহ বেঁচে ছিল সেটাও একসময় কেটে যাবে। কাব্য পাগল, তাই এসব নিয়ে একটু বেশি চিন্তা করে যাচ্ছে। ভালোই তো আছে কুহু,
ওকে ছুঁড়ে ফেলে যদি কুকুর ভালো থাকাটা হয় থাকুক না। কাব্য আর এক মুহূর্তও দাঁড়ালো না ওই ফ্ল্যাটের সামনে। তারপরও কেন যেন প্রচণ্ড রেগে মেগে কুহুদের ফ্ল্যাটে থেকে নিজেদের ফ্ল্যাটে এলো। শামীমা দরজা খুলে ছেলের এই রাকি রাকি মুখ দেখে হতভম্ব গলায় জিজ্ঞেস করেন, কি রে, এত রেগে কোথা থেকে এলি? কাব্য নিজের ঘরে যেতে যেতে রাগী কণ্ঠে বলে গেল, জাহান্নাম থেকে। বলে ঠাস করে নিজের রুমে দরজা আটকে দিল। শামীমা হা করে ছেলের ওই রাগটুকু দেখে গেলেন। এটার আবার কি হয়ে গেল? কাব্য ঘরে ঢুকে কিছুক্ষণ পায়চারি করলো পুরো রুমটা জুড়ে। কি করবে, কি করা উচিত যেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে রুমের মধ্যে অস্থির ভঙ্গিতে পায়চারি করতে করতে। তারপর যা হওয়ার তাই হয়ে গেল। কাব্য সিদ্ধান্ত নিয়ে নিল। রুমের একটা পাশে স্থির হয়ে দাঁড়ালো। এবার ফোনটা বের করে কল লাগালো কাউকে। ওপাশের মানুষ কল রিসিভ করে কাব্য গমগমের স্বরে বলল, আমি রাজি তোমাদের শর্তে, আজকে থেকেই জয়েন করছি আমি। ওপাশে কি বলা হলো শোনা গেল না। কাব্য কল কেটে ফোনটা এবার আছাড় দেবার মিটও ছুঁড়ে ফেললো এক প্রকার বিছানার ওপর। রাগের মাথায় ভেতরটা ধপধপ করছে সে। কাব্য টাওয়াল নিয়ে শাওয়ারে চলে গেল। মাথাটা এই মুহূর্তে ঠান্ডা করতে হবে। রাতে যখন কাব্য, শামীমা, আনোয়ার খাবার খেতে বসলেন, কাব্য তখন ওদের সামনে হুট করে প্রস্তাব তুলল, আব্বু আম্মু, তোমাদের আমার কিছু বলার আছে। শামীমা ছেলের পাতে তখন আহ্লাদি ভঙ্গিতে সবচেয়ে বড় গলদা চিংড়ি তুলে দিতে দিতে বললেন, এটা একবার খেয়ে দেখ, মাখো মাখো করে করেছি তোর জন্য। কাব্য গলদা চিংড়ি প্লেটে রেখে অযথাই খাবার নাড়াচাড়া করতে করতে তাকালো একবার আনোয়ারের দিকে। আনোয়ার খেতে খেতে বললেন, কি বলবে বলছিলে বলো। কাব্য এবার শান্ত ঠান্ডা কণ্ঠে ডাইনিং রুমে সবচেয়ে বড় ব্লাস্ট করে বলে বসল, আমি বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে জয়েন হচ্ছি। আনোয়ারের খেতে থাকা হাত এই একটা কথায় আচমকা থেমে গেল। তিনি হা করে তাকালেন ছেলের দিকে। শামীমা তখনও খুব রসিক মনে ছেলের পাতে গলদা চিংড়ির ঝোল দিচ্ছেন। কাব্য তখন তাকে আটকে দিল। ঝোল দিও না আম্মু। শামীমা তবুও দিলেন। কাব্য শামীমার থেকে চোখ সরিয়ে আবার তাকালো আনোয়ারের দিকে। আনোয়ার ভীষণ শান্ত স্বরে কথা বলা শুরু করেন, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে এখন ফুটবল খেলবে? খাবার টেবিলে বসে রসিকতা করবে না আমার সাথে কাব্য। আনোয়ার আবার খেতে মন দিলেন। কাব্য ওনার এমন একটা রিয়াকশন দেখে বিরক্ত হলো কেন যেন। নিজের বিরক্তি চেপে রেখে ঠান্ডা গলায় পাল্টা জবাব দিল, আমি এবার সিরিয়াস আব্বু। আনোয়ার ভ্রু কুচকে প্লেট থেকে চোখ সরিয়ে তাকালেন ছেলের দিকে। ছেলের উপর কড়া কণ্ঠে কথা বলেন আজ প্রায় বহু বছর। কাব্য এমন একটা ছেলে যাকে কখনো অযথা শাসন করতে হয়নি তার। সবসময় বুঝে শুনে চলে এসেছে, ফ্যামিলিকে আলাদাভাবে ট্রিট করে এসেছে। কিন্তু কাব্যের এইবারে ছেলে মানুষের সিদ্ধান্তে রাগটুকু ঠেলে ঠেলে বেরিয়ে আসতে চাইছে আনোয়ারের। কিন্তু নিজের চূড়ান্ত রাগ কষ্ট করে সংবরণ করে চিবিয়ে ছিনিয়ে বলে শুধু বললেন, তুমি সিরিয়াস হলে আমার জবাব হবে না, শুনেছো তুমি? এরপরও তোমার আর কিছু বলার আছে? কাব্য স্রেফ নিষ্পলক তাকিয়ে রইল আনোয়ারের দিকে। চোখের ইশারায় যেন কাব্যের উত্তর বুঝিয়ে দিতে চাইল বাবাকে। কাব্যের জেদের উপর আনোয়ারের নিজের চোখের জেদ দেখলেন। বাপ ছেলের মাঝে শামীমা পিষে তিনি কিছু বলতে চাইলেন, অথচ উনি কিছু বলার আগে কাব্য এবার পাল্টা জেদ দেখিয়ে আনোয়ারের চোখে চোখ রেখে জবাব দিল, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আব্বু অলরেডি। তোমাদের জাস্ট জানালাম আমি, দ্যাটস ইট। আজকে রাতে আমি 6 মাসের ট্রেনিংয়ে ফুটবল ন্যাশনাল ক্যাম্পে উঠছি। ওখান থেকেই আমি আমার পড়াশোনা বাকি 6 মাস কন্টিনিউ করব। আনোয়ার ভ্রু কুঁচকে তাকালেন। ছেলেকে এখন চোখের সামনেই সহ্য করতে পারছেন না আনোয়ার। একজন রিটায়ার্ড আর্মির ছেলে কিনা ফুটবলার হবে, লোকে কি বলবে? পাড়ায় তো মুখটুকু দেখাতে পারবেন না লজ্জায়। আনোয়ার এত বড় ছেলের উপর রাগ জেদ দেখাতে ব্যর্থ হলেন। ফলস্বরূপ চুপচাপ নিজের প্লেটে ভাত রেখেই সেটাতে পানি ঢেলে উঠে পড়লেন টেবিল থেকে। শামীমা হতভম্ব হয়ে ডাকলেন, ও কি করলেন? খাবারের উপর রাগ দেখাতে নেই, বসুন, শুনুন আগে ছেলেটা কি বলতে চাইছে। আনোয়ার জবাবে কাব্যের দিকে না তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, ওর জীবনে আমাদের ডিসিশনের দরকার নেই শামীমা, আমি মেনে নিচ্ছি এটা, তুমিও নাও। হ্যাঁ, এরপর যখন আত্মীয় স্বজনে জিজ্ঞাসা করবে ছেলে কি করে, ওদের বলে দিও ছেলে ইঞ্জিনিয়ারিং ছেড়ে মাঠে খেলাধুলা করে। কাব্য শুধু শুনল। আনোয়ার এবার কাব্যের দিকে চেয়ে দাঁত পিষে স্রেফ বললেন, এটা একটা রাবিশ ডিসিশন ছিল তোমার কাছে এ ধরনের ডিসিশন আমি আশা করিনি। পস্তাবে তুমি এর জন্য, মনে রেখো আমার কথাটা। আনোয়ার লুঙ্গির সামনে রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেলেন। কাব্য ওনার যাওয়ার দিকে চেয়ে থাকলো। তারপর স্বাভাবিক ভঙ্গিতে আবার খেতে লাগলো। উনি যেতেই শামীমা ছেলের দিকে তাকালেন। কাব্য মাথাটা নিচু করে আনমনে শুধু খেয়ে যাচ্ছে। বলা যায় কাচ্ছে কম নড়ছে বেশি। শামীমা বোঝেন
ছেলে কখনো একটা বিষয় নিয়ে অস্থির, কদিন ধরেই তো খেয়াল করছে এটা। শামীমার ভীষণ মায়া হলো তার এই বড় ছেলেটার জন্যে। কাব্যের কাঁধে উনি মমতার হাত রাখেন। এই কাব্য, কাব্য মাথা তুলল না, খাবার নিয়ে নাড়াচাড়া করছে চুপচাপ। শামীমা বললেন, তুই মন থেকে এই সিদ্ধান্ত নিয়েছিস তো আব্বু? কাব্য তখন তাকালো মায়ের দিকে। মায়ের মিষ্টি মায়াবী মুখটার দিকে চেয়ে থেকে জবাবে ঘাড় নাড়ালো। তাহলে যা, আমার পক্ষ থেকে বাধা নেই। তোর বাবাকে আমি বুঝিয়ে বলবো। ট্রেনিং কোথায়? শামীমা জিজ্ঞেস করেন। কাব্য উত্তর দিল, ঢাকায় সাভারে। শামীমা অবাক হয়ে বললেন, তাহলে তো বাসা থেকেই যাওয়া আসা করতে পারিস, গাড়ি আছে আমাদের, খুব একটা তো অসুবিধা হবে না তোর। কাব্য জবাবে মায়ের চোখে চোখ রেখে কেন যেন মিথ্যা বলতে পারো না, কখনো পারবেও না সেটা অবশ্য। কাব্য চোখ লুকিয়ে অযথায় খাবার নাড়তে নাড়তে জবাবে বলল, আমি ট্রেনিংয়ে ফোকাস করতে চাইছি আম্মু। বাসায় থাকলে সেটা সম্ভব না। আর 6 মাসেরই তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। শামীমা ছেলের জন্য মনটা কেমন যেন বড্ড খচখচ করছে, তবুও কেমন ধরা গলা জিজ্ঞেস করে বসলেন বাচ্চাদের মতো, আমাদের এই 6 মাসে দেখতে আসবি না আব্বু? কাব্য মায়ের দিকে তাকালো এইবার। শামীমা আহ্লাদি চোখে ছেলের দিকে বড্ড আশা নিয়ে তাকিয়ে আছেন। কাব্য এবার হালকা হাসল, মায়ের চোখে চোখটা এবারেও রাখলো না, না রেখে জবাবে সেফ বলল, আসবো, তবে ঘন ঘন পারবো না। শামীমা হাসলেন, জিজ্ঞেস করলেন, আজকেই যাবি? কাব্য এবার কেমন যেন অন্যমনস্ক গলায় জবাব দিল, আজকেই। তোর চাচু চাচিদের জানিয়েছিস? শামীমা সবার খেয়ে রেখে যাওয়া গ্লাস প্লেট গোছাতে গোছাতে বলেন। কাব্য এবার মুখ শক্ত করল, ও কুহুদের ফ্ল্যাটে আর যাবে না। কাব্য খাবার টেবিল ছেড়ে উঠে গিয়ে টিস্যু দিয়ে মুখটা মুছে বলল, ফোনে জানিয়ে দেবো আম্মু সবাইকে। বলে কাব্য হনহনিয়ে নিজের রুমে চলে গেল। শামীমা হাতে নোংরা প্লেট দুটো নিয়ে ছেলের যাওয়ার দিকে চেয়ে রইলেন অবাক হয়ে। সেবার কাব্য বলে গেল যদিও সে এই বাড়িতে মাঝে মধ্যে আসবে, কিন্তু কেন যেন কাব্য আর এলো না। সবাই ওকে কত কল করলো, মেসেজ করলো, ওর ক্যাম্পে গিয়েও দেখা করলো, ওকে বাসায় একবার হলেও আনার জন্যে। তবুও কাব্যের এই সেই এক জেদ, এক কথায় ও ট্রেনিং শেষ করে একেবারে বাড়ি যাবে। স্বামীমতো ছেলের এমন একটা কাজে শুধু মুখে আঁচল চেপে কাঁদেন। ছেলে দূরে সরে গেলে এভাবে কতটা দূরে গেল কে জানে। স্বামীমা ঘরে একা থাকেন। আগে কুহু আসতো এই ফ্ল্যাটে, মেয়েটার সঙ্গে গল্প করে সময় যেত ভীষণ ভালো। ইদানিং কুহু ব্যস্ত নিজের জীবনে, সারাদিন প্রাইভেট টিউশন কলেজ আর পড়াশোনা করতে করতেই ওর এদিকটায় আসার সময়টা অবধি নেই। স্বামীমান ইদানিং অনেক একা একা লাগছে ভীষণ, কেউ নেই ওনার আশেপাশে। দুটো সন্তান দুদিকে, এই মুহূর্তে কেন যেন স্বামীমার একটা মেয়ের ভীষণ অভাব বোধ হচ্ছে। একটা মেয়ের সন্তান থাকলে নিশ্চয়ই স্বামীমার আজ দিন ভালো কাটত। মায়ের কষ্টটাও ছেলেদের থেকে ভালো বুঝতে পারত নিশ্চয়ই। সেদিন রাতে আনোয়ারের বুকে মুখ গুজে নিজের জীবনের সেসব অভিযোগ করেই বলছিলেন একের পর এক তার স্ত্রী। আনোয়ার শুধু স্ত্রীর চুলে হাত বুলিয়ে দিতে দিতে চুপচাপ শুনে যান সেসব অভিযোগ। মাঝে একবার বলতে চেয়েছিলেন, কেন দিলে তোমার বড় ছেলেকে যেতে? তুমি একবার আটকালে তো থেকে যেতে যেতে পারতো না। কিন্তু বলা হলো না। এই নারী এমনিতেও অনেক অপরাধ বোধে ভোগে, তাকে আর যন্ত্রণা দিয়ে কাজ নেই। আনোয়ার একসময় জিজ্ঞেস করেন, কাব্যর ভার্সিটি শেষ হবে কবে? স্বামীও ফোপাতে ফোপাতে বললেন, আর তো 6 মাস পরেই ফাইনাল এক্সাম। আনোয়ার এবার গম্ভীর হয়ে বললেন, মেয়ে দেখা শুরু করো, ওর ভার্সিটি শেষ হলে বিয়ে দেবো ওকে। ঘরের বউ আনলে এমন হটকারিতা বাহিরমুখ হতে পারবে না, আর তোমারও আর বুক খালি খালি লাগবে না। স্বামীমা অবাক হয়ে তাকালেন আনোয়ারের দিকে। কাব্য কি মানবে? আনোয়ার এবার মুখ চোখ শক্ত করে ফিরতি জবাব দিলেন, আমরা ওর ফুটবল খেলার মতো অদ্ভুত সিদ্ধান্ত মানতে পারলে ওর আমাদেরও এই সিদ্ধান্ত মানতে হবে। আমি যদি শুনি ছেলেকে এ ব্যাপারে তুমি লাই দিয়েছো, তাহলে আমি দিব না আমি লাই। আমিও চাই কাব্যর বউ আসুক এই ঘরে। একটা মেয়ের দরকার এই ঘরে আমার। স্বামীমা কথাটা বলে আবার স্বামীর বুকে আবার মুখ গোজেন। কুহু আজ এইচএসসি রেজাল্ট দিয়েছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, বংশের সবচেয়ে ফাঁকিবাজ মেয়েটাই এবার সবচাইতে ভীষণ ভালো মার্কস পেয়ে পাশ করেছে। এমনকি শুধু পাশ নয়, কুহুর জিপিএ এসেছে 4.92। অল্পের জন্য A+ আসেনি। এতে অবশ্য সিদ্দিক বাড়ির সদস্যদের তেমন কোনো মাথা ব্যথা নেই। কুহু যেমন পরিস্থিতিতে দিনকাল চালাচ্ছিল, তাতে ওর এমন একটা রেজাল্টেই সবার তাক লেগে গেছে রীতিমতো। এখন এই মুহূর্তে সিদ্দিক বাড়িতে তো কুহুর রেজাল্টে রীতিমতো হইচই লেগে গেছে। সব চাচ্চুরা কুহুকে গিফট দিয়েছেন, সাদাত মিষ্টি বিলিয়ে দিয়েছেন সম্পূর্ণ পাড়াতে, ঢাকায় আত্মীয়ের বাড়িতে।
এই মুহূর্তে সিদ্দিক বাড়ির সবাই ভীষণ খুশি, একমাত্র কুহু ছাড়া। ওর মধ্যে রেজাল্ট নিয়ে তেমন কোনো হেলদোল নেই। ড্রয়িং রুমে এত হইচই, এত আড্ডা, সব কিছু এখানকার বদলে যাওয়া কুহুর কাছে কেমন যেন পানসে ঠেকছে। ও নিজের রুমের জানালার পাশটায় আনমনে দাঁড়িয়ে আছে। অদূরে একটা আম গাছে দুটো শালিক পাখি বসে আছে, সেটাই দেখছে এখন। দুটো শালিক পাখি একে অপরের গায়ের সঙ্গে মিশে একসঙ্গে বসে রোদ পোহাচ্ছে। মেয়ে শালিক ছেড়ে শালিকের পায়ের গায়ের ভেতর মিশে ওম নেবার চেষ্টায় রত। কুহুর হাসি আসছে ওসব দেখে, কিন্তু কেমন যেন হাসতেও পারছে না। ও চুপচাপ জানালায় মাথা ঠেকিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। আজ প্রায় 6টা মাস কেটে গেছে, কি অবলীলায়। এই 6 মাসে কাবু ভাইয়ের সঙ্গে একবারের জন্য কুহু দেখা হয়নি। কাবু ভাই হয়তো বা ওর থেকে মুক্তি পেতেই ট্রেনিংয়ের নাম করে বাড়ি থেকে দূরে থাকছেন। এ বাড়ি থাকলেই তো কুহুর সঙ্গে দেখা হবে, ওর পাগলামি দেখা লাগবে, ওর প্রতি আবারও বিরক্তি আসবে। সেটা নিজে প্রকাশ না করতে পেরে উর্মিকে পাঠানো লাগবে। কত কত চিন্তা ছিল কাব্য ভাইয়ের। আজ এসব কিচ্ছু নেই, কারণ কুহু নিজেকে সামনে নিয়েছে। কাব্য ভাইয়ের প্রতি ওর ভেতরে আর কিছু নেই, কিচ্ছু না। যা ছিল সব 6 মাস আগেই কুহু মাটি চাপা দিয়ে দিয়েছে। এখন কাব্য ভাইকে কুহু মন থেকে কুহু বাকিটা ভাবতে পারে না। হঠাৎ কোথা থেকে কায়া দৌড়ে এসে একটা মিষ্টি জোর করে কুহুর মুখে ঢুকিয়ে দিয়ে চেঁচিয়ে বলল, কংগ্রাচুলেশনস কুহুপু। কুহু এত বড় মিষ্টি মুখে ঢোকানো অবস্থাতেই কায়ার দিকে বিরক্ত চোখে তাকিয়ে কোনো রকমে মিষ্টি চিবিয়ে বলল। এত চেঁচানোর কি আছে এখানে? কায়া অবাক হয়ে বলল, আরে চেঁচালাম কই, আমি তো খুশি প্রকাশ করেছি শুধু। তুমি তো ফাটিয়ে দিয়েছো কুহুপু। একেই বলে ইন্তিকাম, অর্থাৎ রিভেন্স। দেখিয়ে দিয়েছো তুমি প্রেমে ছ্যাঁকা খেলে মানুষ কি না করতে পারে। ব্যাভ্র কুহুপু। কুহু মিষ্টি কোনো রকমে গিলে নিল, তারপর গিয়ে সকালের এলোমেলো বিছানা গোছাতে শুরু করে কাট কাট গলায় জবাব দিল কায়াকে। আমি কার উপর রিভেঞ্জ নেইনি, ভুল ধারণা এটা তোর। কায়া হাত ধুয়ে একটা চেয়ারে বসে কুহুর দিকে চেয়ে বলল, মায়ের কাছে মামাবাড়ির গল্প কেন শোনাচ্ছ কুহুপু? আমি জানি তুমি এসব কেন করছো। কুহু জবাব দিল না, চুপচাপ বিছানা গোছাতে মন দিল। এই যে কুহু এলোমেলো বিছানা গোছাচ্ছে, এসব দেখে কেন যেন কায়া অবাক হয় না এখন আর। কারণ এই 6 মাসে অনেক কিছুই পাল্টে গেছে। কুহু আর আগের মতো হাসি খুশি নেই, আগের মতো অযথা বায়না ধরে ওর কানের পোকা বের করে দেয় না, আগের মতো লাফায় না, টিভিতে নিয়ম করে সিরিয়াল দেখে না, বরং গম্ভীর হয়েছে, বুঝদার ব্যবহার করে আজকাল। সিরিয়ালের বদলে টিভিতে জায়গা করেছে বিভিন্ন ডকুমেন্টারি মুভিজ, ইংলিশ সায়েন্স ফিকশন মুভিজ। বায়না করে না, বরং ওর যা চাই তা গোপনে চেপে রাখে সর্বদা। আগের মতো কুহু কেমন যেন আর খোলামেলা নেই, হয়ে গেছে কোনো গোপন এক ডায়েরি, যা কুহু কখনো খুলতে চায় না, মেলতে চায় না কারোর সামনে। কুহু এখন রোজ সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়ম করতেই পড়তে বসে। কলেজে যায়, আবার প্রাইভেট, সন্ধ্যার সময় আবার চা খেয়ে পড়তে বসা। আশেপাশে এলোমেলো জিনিস গুছিয়ে রাখা, সবটাই এখন কুহু নিজে করে, কাউকে বলে দিতে হয় না। এত বছরে কুহুর সঙ্গে এখনের কুহু অনেক কেমন যেন একটা অমিল। কুহু আগের মতো আর নেই দেখে সাদাত কবিতা অনেকবার ওকে ডক্টরের কাছে নিয়ে গেছেন। মেহেদি নামের একটা ছেলেকে কাব্য পাঠিয়েছিল শুরুর দিকে, সেও কুহুকে ঠিক করতে পারেনি। এসব কিছু হচ্ছিল সবটাই কুহুকে না জানিয়ে। তারপর একদিন কুহু এসব বুঝতে পেরে গেল, সেদিন কি ঝগড়াটাই না বইয়ে গেল বাড়িতে। কুহু সেদিন হাতের কাছে যা পাচ্ছিল তাই ছুঁড়ে ফেলেছে। রাগে কাঁপতে কাঁপতে সাদাত কবিতার দিকে চেয়ে শুধু বলেছিল, আমি ভালো থাকার চেষ্টা করলে তোমরা কেন এটাকে পাগলের রোগ ভাবো আব্বু আম্মু? প্লিজ, দয়া করে আল্লাহর দোহাই লাগে, আমাকে আমার মতো থাকতে দাও। যদি আমাকে এরকম মেনে নিতে না পারো তাহলে বলো, আমি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। তবু রোজ রোজ তোমাদের এসব আমার মস্তিষ্ক আর মেনে নিতে পারছে না। এবার অন্তত সবাই একটুখানি আমায় দয়া দেখাও, আল্লাহর ওয়াস্তে প্লিজ। কুহু সেবারে চূড়ান্ত রাগারাগির পর তাই এখনো আর কেউ এ বাড়িতে ডক্টরের কথা তোলেন না। কুহু যেমন আছে ওকে এখন তেমনটাই মেনে নিয়েছে সবাই। কায়া দীর্ঘশ্বাস ফেলল। ও এখনো অনেক মিস করে ওই আগের কুহুকে। কেন যে কোন যন্ত্রণার দিনে কাব্য ভাই কুহুর জীবনে আসতে গেলেন। ভালোই তো ছিলেন ওরা ভাই বোন হিসেবে। মাঝখানে একটা মনের অনুভূতি, হৃদয় ভাঙার আর্তনার, সবকিছুই দুজনের জীবনটা কেমন এলোমেলো করে দিল। কাব্য ভাই তো ঠিকই ভালো আছেন, মাঝখানে কুহুর জীবনটা এলোমেলো পথহারা পথিকের ন্যায় হয়ে গেল। কুহু বিছানা সুন্দর করে গুছিয়ে সোফাতে বসল, ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো। এই ফেসবুক অ্যাকাউন্ট যে দেখবে সে ভাববে কুহু কত সুখী জীবনে। প্রতিদিনের ফ্রেন্ড সার্কেলের সাথে ঘোরাফেরা, রোজ মিমস শেয়ার করা, এক একটা পার্টির আপডেট লোকদের দেওয়া, সব কেমন সাজানো এই অ্যাকাউন্টে। অথচ একমাত্র কুহু আর ওর খোদা জানেন
বুকের ভেতরটা আজও কেমন পড়ে। মাঝরাতে আজও কুহুর আকাশ বাতাস মিথ্যে করে কান্না পায়। বুকের ভেতরটা কামড়ে কেউ যেন ক্ষত বিক্ষত করে রোজ। কুহু ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে নিয়ম মতো এবারের ওই জীবনের আরেকটা খুশির বিষয় হিসেবে পোস্ট করে ওর এইচএসসি রেজাল্ট নিয়ে। মুহূর্তের মধ্যেই কুহুর স্ট্যাটাসে রিয়্যাক্ট কমেন্টে ভরপুর হয়ে গেল। সবাই গণহারে কংগ্রাচুলেশন জানাচ্ছে কুহুকে কমেন্ট সেকশনে। কুহু এবার সোফাতে পায়ের ওপর পা টুকে বসল। তারপর বেশ সময় নিয়ে সবাইকে সুন্দর করে রিপ্লাই করতে লাগলো একের পর এক। আজ আর্লি মর্নিং ট্রেনিং ছিল কাপে। সারা রাত না ঘুমিয়ে সকাল থেকে মাঠে এক নাগারে ফুটবল প্র্যাকটিস করেছে। এই মাত্র ট্রেনিং থেকে ফিরে সবই ভার্সিটি ঢুকেছিল কাব্য। তার মধ্যে তানিম কোথা থেকে দৌড়ে এসে কাব্যের সামনে এসে দাঁড়ালো। কাব্য থামলো, ভ্রু কুঁচকে তানিমকে দেখেও। তানিম কাব্যের সামনে এবার সরাসরি নিজের ফোন তুলে ধরো, হাঁপাতে হাঁপাতে বলল। কুহুর রেজাল্ট দিয়েছে আজ, এই দেখ ওর স্টেটাস। কাব্য ভ্রু কুঁচকে এক নজর তানিমকে দেখল। তানিম হাঁপাচ্ছে, মনে হচ্ছে ও আজ ভার্সিটি এসেছে শুধুমাত্র কাব্যকে এই একটা খবর শোনানোর জন্যে। কাব্য ফোনের দিকে এক নগার শুধুমাত্র তাকালো। কুহুর স্টেটাসের রিয়াক্ট কেন যেন সবার আগে চোখে পড়ে গেল। 1 ঘন্টায় 221 রিয়াকশন। ফ্রেন্ড লিস্টে ভালোই মানুষ জুটিয়েছে কুহু। এত এত শুভাকাঙ্ক্ষী তার বেশ ভালো। কাব্য তারপরেই চোখ সরিয়ে ফেলল। তানিম ওদিকে ভীষণ আগ্রহ নিয়ে কাব্যের দিকে তাকিয়ে আছে ওর রিয়াকশন দেখার জন্যে। অথচ কাব্য তেমন কোনো রিয়াকশনই দেখালোই না, যেন ও কিছুই দেখেনি, কিছুই জানে না। এমন একটা ভাব করে গা ছেড়া ভঙ্গিতে জবাব দিল। দেখলাম তো। বলে কাব্য তানিমকে পাশ কাটিয়ে হাঁটা শুরু করেছে। কাব্যকে এমন একটা ব্লান্ড রিয়াকশন দিতে দেখে তানিম ভীষণ আশ্চর্য হলো। এবারে কাব্য পাথর নাকি কি, এত রোবোটিক টাইপস কেন ও? তানিম আবার দৌড়ে এসে কাব্যের পাশে এসে হাঁটা শুরু করো। হাঁটতে হাঁটতে অবাক হয়ে জিজ্ঞেস করো, তুই খুশি নোস? অনেক দুর্দান্ত রেজাল্ট করেছে কিন্তু কুহু। কাব্য জবাবে এক হাতে কাঁধের ব্যাগের বেল ধরে হাঁটতে হাঁটতে ভাবলেশীন ভাবে বলল। এখানে খুশি না হওয়ার কি আছে? কাব্যের মুখের ভাবভঙ্গি সুবিধার নয় একদমই। তাই তানিম এইবার সন্দেহ নিয়ে বলে উঠল। কিন্তু আমার কেন মনে হচ্ছে না সেটা? আমার মনে হচ্ছে তুই ভেতরে ভেতরে ফুলছিস। কাব্য জবাব দিল না এমন ফালতু প্রশ্নের। ও ক্যাম ফুলবে? ও তো এটাই চেয়েছিল। খুব ভালো করেছে, ভালো আছে, কে যা চেয়েছিল তাই করেছে জীবনে। কাব্যের এখানে রাগ বা ফুরার কি আছে? তানিম এটারে মুখের মধ্যে একটা ভয়ানক ঘুষি মারতে ইচ্ছে করছে এখন কাব্যে। আবার আরেকটা ফালতু প্রশ্ন করলে আজ নির্ঘাত তানিমের কপালে দুঃখ আছে। তানিম এবার নিজে থেকেই কুহুর কমেন্ট সেকশন ঘুরে দেখতে দেখতে কাব্যকে শুনিয়ে শুনিয়ে একের পর এক বলতে থাকে। কুহু রিপ্লাই দিচ্ছে কমেন্টের। দেখে তো মনে হচ্ছে খুব খুশি আছে ও। দেখ, একজনকে বললো ট্যুরে যাবে এবারও, আরেকজনকে বলেছে আজ নাকি ঘুরতে যাচ্ছে ফ্রেন্ডদের সাথে, ট্রিট দেবে ওদের, ভীষণ এনজয় করছে কিন্তু মেয়েটা ওর লাইফে। কাব্য হাঁটা থামালো হঠাৎ। মাথার ভেতর পুরনো সেই 6 মাসের রাগ দপদপে করতে লাগছে আবার। কাব্য শীতল চোখে তানিমের দিকে তাকাতেই ওই তাকানো দেখে তানিম ভয়ে একটা ঢোক গিরে কোনো রকমে সাফাই গাইবার চেষ্টা করতে লাগলো। আসলে আমি চেক করছি। তুই কি ওর স্পাই? ওর প্রতিটা খবর আমি তোকে দিতে বলেছি আমি? কাব্য ভয়ানকভাবে ধমকে বলতে লাগলো। কাব্যের এক একটা রাম ধনকে তানিমের গলে যা কথা ছিল বেঁচে শন হারিয়ে দিচ্ছে। এ কোনো রকমে মিনমিন করে বলল। বলিসনি? আমি ভাবলাম তোকে বললে। আমাকে বললে কি আমি ওর খুশি থেকে জেলাস হব? ওসব দিন গেছে তানিম। এখন আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত, ও লাইফ নিয়ে। লেট আস মুভ অন প্লিজ। কাব্যের কথাটা বলেই তানিমের কাঁধের কাজটায় জোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে আবার হাঁটা শুরু করে। এবারে হাঁটার ভঙ্গিমা পাল্টে গেছে ওর। দূর থেকে তানিম বোঝে কাব্য রেগে আছে, ও জ্যালাসি হচ্ছে, ওর ভেতর ফুসছে। স্বীকার করে না দেখে কি তানিম অবুঝ নাকি? ঠিক বুঝে গেছে। কাব্যের হাঁটার মধ্যে পাশ থেকে হঠাৎ কজন জুনিয়র এসে কাব্যকে ঘিরে ধরল। ওরা মূলত ফুটবল ক্লাবে জয়েন হতে চাচ্ছে, সেটা নিয়েই কাব্যের কাছে সাজেশন চাইতে এসেছে। কাব্য গম্ভীর মুখে ওদের বলে দিচ্ছে ফুটবল সম্বন্ধে সব ডিটেলস। বোঝা যাচ্ছে এই মুহূর্তে জুনিয়রের সঙ্গে কথা বলার মুড ওর নেই। শুধুমাত্র তানিমের কাছে নিজেকে স্বাভাবিক দেখাতেই এমনটা করে যাচ্ছে। তানিম দূর থেকে বাঁকা হেসে শুধু দেখে গেল কাব্যকে। মনে মনে হাসে তানিম, বিড়বিড় করে বলে যায়, তুই অলরেডি ফেসে গেছিস কাব্য। এখন শুধু তোর এটা রিয়েলাইজ করা বাকি। এই গুরু দায়িত্বটা না হয় আমি তানিম নিজ দায়িত্ব করে দিব। জাস্ট ওয়েট অ্যান্ড সি তানিম প্ল্যান সিদ্দিক বেড়া। শাহরিয়ার সিদ্দিক কাব্য প্রায় 6 মাস পর আজ মহাখালীর বাড়িতে ফিরবে। সিদ্দিক বাড়িতে সেই উপলক্ষে আজ ভীষণ হইচই চলছে।
কাব্যের মা শামীমা ছেলের জন্য সেই সকাল থেকে রান্নাঘরে কাব্যের পছন্দের বিভিন্ন খাবারের আইটেম রান্না করে যাচ্ছেন। ডেজার্ট হিসেবে কাব্য পুডিং বড্ড ভালোবাসে, সেটাও এক ফাঁকে ওভেনে করে নিচ্ছেন। কাব্যের চাচিরাও কম না কোনো দিক থেকে। এই যে কবিতা, উনি আজ কাব্যের জন্যে ওর পছন্দের গলদা চিংড়ি রাখছেন। কাব্যটার ভীষণ পছন্দ কবিতার হাতের এই চিংড়ির ঝোল। তারপর প্রেমাও সেই সকাল থেকে আলুর সিঙ্গারা বানাচ্ছেন ঘরে। ছেলেটা এটাও ভীষণ খায়। বলা যায় সিদ্দিক বাড়িতে ভীষণ বাড়ির ছেলে বাড়ি ফিরবে বলে এক প্রকার হুলস্থুল কাণ্ড চলছে। সবার এত হাসি খুশি হইচইয়ের মধ্যে ওদিকে কুহু এবং সাদাতের মধ্যে চলছে একটা গোপন একটা সংঘর্ষ। এটা তো কুহু আজ প্রায় 6 দিন ধরে ওর আব্বুর সাথে কথা টথা বলে না। মূলত এর পেছনে কারণ হচ্ছে সাদাত এবার কুহুকে সাফ সাফ জানিয়েছেন কুহু এবার ভার্সিটি হিসেবে সাভারের ড্যাফোডিলে ভর্তি হতে হবে। ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা থেকে দূরে কোথাও চান্স পেলে সাদাত কবিতাকে দেখবে কে? মেয়ে তো একটাই ওনাদের, যার মুখের দিকে চেয়ে সাদাত কবিতা বেঁচে আছেন এখনো। কুহু দূরে সরে গেলে ওনাদের কি হবে? ওদিকে কুহু সাদাতের এই হঠকারিতার সিদ্ধান্ত মানতে নারাজ, কারণ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বয়ং কাব্যভাই পড়াশোনা করেন। কাব্যভাই যেখানে পড়েন সেখানে কুহুও যাবে। উর্মি আপু কাব্যভাই রোজ ক্যাম্পাসে প্রেম করে বেড়াবেন, এসব কি এবার থেকে কুহুকেও নিজের চোখে দেখা লাগবে? মুখের আঘাত, একের পর এক মেসেজে পাঠানো ছবির আঘাত কি কম পড়ে গিয়েছিল কুহুকে ব্যথা দেবার জন্য? কাব্য ভাইয়ের সাথে ক্যাম্পাসে কুহুও পড়াশোনা শুরু করে রোজ কাব্য ভাইয়ের সঙ্গে কুহুর দেখা হবে। সিনিয়র হিসেবে কুহুর তার সঙ্গে যোগাযোগ রাখা লাগবে, এবং সেটা কুহু চাইছে না একদমই। মনে মনে হয়তোবা এখনো ভীষণ ভয় হয় কুহুর। যার থেকে 6টা মাস পেরিয়ে পালিয়ে বেড়ালো, তার কাছেও ফিরে যাবে আবার। তার মুখোমুখি হলে কুহু নিজেকে আবার সামলাতে পারবে? সম্ভব হবে সেটা? কুহুকে ভীষণ অস্থির দেখাচ্ছে। ওর মাথা ঠিকঠাক কাজ করছে না, হ্যাং করছে বারবার। তার ফলস্বরূপ কুহু গতকাল থেকে সাদাতের সঙ্গে কথাবার্তা বন্ধ করে রেখে দিয়েছে। সাদাত মেয়েকে ফল খেতে ডাকেন, চকলেট কিনে এনে ডাকেন। মেয়ে তো তার এত ডাকাডাকি জবাবটুকুও দেয় না। ঘুমের ভান করে রুমে দরজা আটকে পড়ে থাকে। ওদিকে সাদা তো এবার কুহুরির রাগ অভিমানকে লাই দিতে চাইছেন না, নিজেও আছেন শক্ত অবস্থানে, একমাত্র মেয়ের বিরুদ্ধে। সাদাতের মতে কুহুর মানসিক অবস্থা এখনো স্ট্যাবল না। কখন কি করে ব্যবসা কোনো ঠিক নেই সেটাই। সেবার তো একই বাড়িতে ওনারা থাকা সত্ত্বেও কত বড় অঘটনটা ঘটিয়ে ফেললো সেদিন কবিতা না দেখতে পেলে আজ কি হতো? কথাটা এখনো মনে পড়ে গা কেঁপে ওঠে সাদাতের, পশম দাঁড়িয়ে যায় সমস্ত শরীরে। আর সেই কুহুকে দূরে পড়তে পাঠালে সারাক্ষণ ওদের যান হাতে নিয়ে বসে থাকতে হবে। সারাক্ষণ এই চিন্তায় ঘুম হবে না যে কুহু এখন কি করছে, সেফ আছে কিনা, আবার কোনো রকমের কোনায় বসে কান্না করছে কিনা। তার চেয়ে কাব্যের সাথে ওর ভার্সিটিতে পড়াশোনা করুক, কাব্য তো সাথেই থাকবে, দেখে শুনে রাখবে না হয়। তাই আবার সাদা তো নিজের সিদ্ধান্তে অটল, মেয়েকে প্রশ্রয় দেওয়ার কোনো ইচ্ছে ওনার নেই। কবিতা দেখা মাত্রই কান্না শেষ করলেন। কাব্যের জন্য করে রাখা গলদা চিনি একটা বক্সে সুন্দর করে তুলে রাখলেন। এটা এখন পাঠাতে হবে কাব্যদের ফ্ল্যাটে। কবিতা ঘামে ভেজা মুখখানি আঁচড়ে মুছতে মুছতে নিজেদের বেডরুমে এলেন। সাদাত সবেই নিজেদের রেস্টুরেন্টে কাজ শেষ করে ঘরে এসেছেন। এসেই আবার আগে ফ্রেশ হয়ে ঘর দৌড়ে কুহুর সার্টিফিকেটের সব কাগজপত্র খুলে ছড়িয়ে ছিটিয়ে বের করছেন। কবিতা কুহুর সার্টিফিকেট সমূহ দেখলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে মুখটা ভার করে এসে স্বামীর পাশটায় বসলেন। কবিতার উপস্থিতি অনুভব করে সাদাত পেপার বের করতে করতে ব্যস্ত ভঙ্গিতে বললেন, কুহুর জন্ম নিবন্ধন ডিজিটাল করানো আছে? থাকলে দাও তো ওটা। কবিতা চুপচাপ আলমারি থেকে কাগজ ওটা বের করে স্বামীর হাতে দিতে দিতে বলেন, আরেকটা বার ভাবলে হতো না? কুহু তো রাজি না। সাদাত পেপার্স নিয়ে ঘাটানো থামিয়ে ফিরলেন এই কথায়। পরপর চোখ গরম করে কবিতার দিকে তাকালেন। কবিতা ওই তাকানো দেখে ঢোক গিরে কিছুটা মিনমিন করে জবাবে বলেন, গতকালও আমাকে ধরে প্রায় কান্না করে দিচ্ছিল কুহু, ওর কথা ভেবেই। সাদাত এই এক ব্যাপারে কুহুর পক্ষ নিয়ে স্ত্রীর এমন আজগুবি কথা শুনতে শুনতে অসম্ভব বিরক্ত। উনি চোখ সরিয়ে আবার ব্যস্ত ভঙ্গিতে কুহুর ডিজিটাল জন্ম নিবন্ধন নিয়ে ফাইল ঢোকাতে ঢোকাতে বলতে লাগলেন, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কবিতা, তোমার মেয়েকে এটা জানিয়ে দিও। আগামীকাল কাব্যের সঙ্গে ও কাব্যের ভার্সিটি যাচ্ছে, ভর্তি করে দিবে ওকে কাব্য। আমার আগামীকাল কাজ আছে একটু, তাই যেতে পারছি না, না হলে আমি নিজে গিয়ে ভর্তি করিয়ে দিতাম। কবিতা চুপ করে শুনলেন শুধু। পরপর দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বারান্দা থেকে শুকনো কাপড় এনে ভাঁজ করা শুরু করলেন। সাদাত কাজ করতে করতে স্ত্রীর শুকনো মুখটুকু দেখেন। কবিতার মনটা পুড়ছে মেয়ের জন্যে, জানেন সেটা সাদাত। কুহু জন্মের পর সাদাত জানেন কবিতা মা হিসেবে ঠিক কতটা খুশি হয়েছিল।
একটা মানুষকে দুনিয়ার সবটা ধন রত্ন এনে দিলেও ততটা খুশি হতো না যতটা খুশি কবিতা কুহুকে কোলে নিয়ে হয়েছিল। সাদাত মেয়ের বাবা হলেও কুহুর আজ অবধি সকল ভালো মন্দ কবিতা নিজ হাতে সামাল দেয়। কখনো সেই কাজে আটকে গেলে কবিতা অস্থির হয়ে স্বামীর বুকে ঝাপটে পড়ে কেঁদে ভাসান। কুহুকে বকা দেওয়া যেত না কখনো কবিতার কারণে। কবিতা মেয়েকে কেউ বকা দিলে মনটা খারাপ করে বসে থাকতেন। সাদাত বকা দিলে সাদাতের সঙ্গে তো দুদিন কথাই বন্ধ করে দিতেন। আর আজ কুহুর বিরুদ্ধে নেওয়া এই সিদ্ধান্ত কুহুর চেয়ে বেশি কবিতার কষ্ট হচ্ছে। জানেন সাদাত সেটা, বোঝেনও। সাদাত ভাবনার ছেদ ঘটিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ফাইল রেখে উঠে এসে স্ত্রীর পাশে দাঁড়ালেন। তারপর কবিতাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়েই কড়িটা কাপড় হাতে চুপচাপ চোখ দুটো নামিয়ে রাখলেন। তাকালেন না স্বামীর দিকে একবারের জন্যে। সাদাত স্ত্রীর দু কাঁধে হাত রেখে বলতে থাকেন, টেনশন কেন নিচ্ছ কবিতা? মেয়ের ভালো আমরা চাইতে পারি না? কুহু সেফ থাকবে এভাবে। দূরে পাঠালে না তুমি শান্তিতে থাকবে না আমি পারবো। তাই যা হচ্ছে মেনে নাও, মেয়েকে বোঝাও। পারবে না মেয়ের ভালোর জন্য একটু কঠিন হতে? আমাকে বিশ্বাস করো। কবিতার সাথে সাথে সাদাতের ঠোঁটে হাত দিয়ে থামিয়ে দিয়ে ধরা গলায় বললেন, বিশ্বাস করি আমি আপনাকে, নিজের থেকেও বেশি বিশ্বাস করি, তাই অমন করে বলবেন না দয়া করে। সাদাত হালকা হেসে মাথা নাড়লেন। কবিতা সাদাতের মুখ থেকে হাত নামিয়ে নিলেন। সাদাত আলতো করে স্ত্রীর কপালে ছোট করে একটা চুমু খেয়ে আবার হেঁটে কুহুর ফাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। স্বামীর চুমুতেই ঘায়েল কবিতা এবার মৃদু হেসে এগিয়ে গেলেন মেয়ের ঘরের দিকে। কাব্যের জন্যে গলদা চিংড়ি রেঁধেছেন, ওটা দিয়ে আসুক দিয়ে কুহু। কবিতা কুহুর ঘরে গিয়ে দেখেন কুহু কোলবালিশ নিয়ে ঘুমাচ্ছে। কবিতা ভ্রু কুচকান। সত্যি কি কুহু ঘুমাচ্ছে নাকি ভান করছে? যেভাবে ভেবেছিল তেমনই হয়েছে। কবিতা সামনে গিয়ে দেখেন কুহু ঘুমাচ্ছে না, বরং চুপচাপ চোখ খোলা অবস্থাতেই শুয়ে আছে, ভাবছে একা একা কিছু একটা নিয়ে। কবিতা ছোট শ্বাস ফেলেন। মেয়েটা আজকাল এত চুপচাপ হয়ে গেছে, ভালো লাগে না কবিতার এই অশান্তি। কবিতা আলগোছে মেয়ের মাথায় কাজটায় বসলেন। কুহু তাকে দেখতে পেয়ে চুপ করে বালিশ ঢেকে মাথা তুলে মায়ের কোলে মাথা রেখে আবার কোল বালিশ চেপে শুয়ে পড়ল। কবিতা হাসতে হাসতে মায়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আব্বুর ওপর কি এখনো রাগ আছে আমার মেয়ের? কুহু কেবল নিষ্প্রাণ গলায় জবাবে বলল। কবিতা মৃদু হেসে মেয়ের চুলে হাত বোলাতে বোলাতে বোঝালেন মেয়েকে, ভালো মেয়েরা বাবা মায়ের ওপর রাগ করে না কুহু। তোমার আব্বু কিন্তু কষ্ট পাচ্ছেন, তাকে কেন কষ্ট দিচ্ছ তুমি এইভাবে? কতবার তোমাকে ডাকলেন, মানুষটা জবাব অবধি দিলে না। ব্যাড ম্যানার কিন্তু এটা। কুহু কবিতার কোলে মাথা রেখে মায়ের দিকে মাথাটা ঘুরিয়ে চোখ তুলে তাকালো। চোখে চোখ রেখে কেমন ধরা গলায় আবারও অনুরোধ করে বলল, আমি ড্যাফোডিলে ভর্তি হব না আম্মু, প্লিজ। কুহু প্রায় কাঁদো কাঁদো হয়েই বলল কথাটা। কবিতা বোধ হয় আবার গলে যাচ্ছেন। মেয়েটা কাঁদছে তার। কোথায় যাবেন এবার কবিতা? একদিকে স্বামীর আবদার, অন্যদিকে একমাত্র মেয়ের অনুরোধ। দুটোই যে গুরুত্বপূর্ণ কবিতার কাছে। কাকে কি বোঝাবেন উনি? কবিতার স্বামীর কথা মাথায় আনেন। মনে পড়ে সাদাতের একটা কথা, মেয়ের ভালোর জন্য একটু কঠিন হতে পারবে না কবিতা? কবিতার সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে গেলেন। উনি ছোট শ্বাস ফেলে মেয়ের ঘন ছোট কাঁধ সমান চুলে ওনার নরম হাত বুলিয়ে দিতে দিতে বোঝালেন, তোমার আব্বু আমার কথাও তো শুনছেন না এইবার। তোমাকে চোখের সামনে না দেখতে পেলে ওই মানুষ পাগল হয়ে যাবে মা। বুঝো উনাকে। তুমি আমাদের না বুঝলে আর কে বুঝবে? কটা বাচ্চা আমাদের বলো? পুরো চুপচাপ কোলবালিশ চেপে শুয়ে থাকলো। মায়ের কথাটা ওর কানে গেল কে জানে। কবিতা এইবার হালকা হেসে মাথাটা ঝুঁকে মেয়ের কপালে চুমু দিয়ে বললেন, আমাদের তো এইটাই একমাত্র বাচ্চা, আমাদের একমাত্র কুহু, রাইট আম্মু? কুহু চুপচাপ মায়ের আদরটুকু নিল। কোনো কথা বলার বাহানা পেল না আর। কবিতা কখনো কুহুর কোনো অনুরোধ ফেলেনি, আজ ফেলছে। অর্থাৎ কুহু বুঝে গেছে আর যাই হয়ে যাক ওকে ড্যাফোডিনে ভর্তি হতেই হবে। ওর হাতে আর কোনো পথ খোলা নেই। কবিতা এইবার কুহুকে তাড়া দিতে লাগলেন, এখন উঠো জলদি, কাব্যর জন্য চিংড়ি করেছিলাম, কায়া তো বাড়ি নেই, তুমি গিয়ে ওটা দিয়ে আসো একটু। উঠো উঠো। বলেই কবিতা কুহুর মাথা কোল থেকে নামিয়ে উঠে শাড়ি ঠিক করছেন। কাব্যের বাসায় যাবে শুনেই কুহু ভ্রু কুচকালো। সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে বলল, আমি কাব্য ভাইয়ের ফ্ল্যাটে যাব না আম্মু। পর মুহূর্তেই কবিতার কুচকানো ভ্রু দেখে থেমে গেল কুহু। কবিতা এবার কেন যেন সন্দেহ করেন, বললেন, কেন যাবে না? কাব্যর সঙ্গে কি হয়েছে তোমার? আমাকে সত্যি করে বলো তো। কাব্যকে তো তুমি অনেক মানতে, কিন্তু গত 6 মাসে তো মাত্র আচরণ ওর প্রতি এমন কেন হয়ে যাচ্ছে?
একদম বেয়াদবি কুহু। আমাদের মেয়ে আর যাই হোক বেয়াদব না, রাইট? কবিতা ভ্রু কুচকে ঠান্ডা গলায় মেয়েকে শাসিয়ে গেলেন। কুহু জবাবে চুপ থাকলো শুধু। কবিতাকে কি করে বোঝাবে কুহু কাব্যের সঙ্গে ওর সম্পর্কের তিক্ততা ছিল কতটুকু। কবিতা আবার তাড়া দিয়ে ফের চলে গেলেন রান্নাঘরে। উনি যেতেই কুহু দ্রুত শালীনকে কল লাগালো। ওপাশে শালীন কল রিসিভ করে কুহু ফরফর করে বলে গেল, আম্মু আমাকে কাবু ভাইয়ের ঘরে পাঠাতে চাইছেন, কিন্তু আজ কাবু ভাই বাড়ি আসছেন, যদি দেখা হয়ে যায়। শালীন সবই বিছানায় বসেছিল। কুহুর কথা শুনে স্বাভাবিক ভঙ্গিতেই জবাব দিল। দেখা হলে হবে, এখানে সমস্যা কি? কুহু ভ্রু বাঁকালো, বলল, তোর মনে হয় আমি তাকে সামনে দেখতে পেলে স্বাভাবিক থাকতে পারবো? রাগ উঠে যাবে আমার শালীন, খুনও করে ফেলতে পারি আমি তাকে, বিশ্বাস কর। শালীন হামি ছেড়ে স্রেফ হাসল। পারবি তুই, তোর এই জেদ তোর শক্তি। যা এখন ওনার সাথে দেখা কর, ফেস কর তাকে। ফেস করতে পারলে আমি বুঝবো তুই নিজেকে কেমন বদলে ফেলেছিস। কুহু শুনে অবাক হয়ে বলল, তুই এখনো বিশ্বাস করিস আমি কাবু ভাইয়ের প্রতি এখনো দুর্বল? শালীন ভ্রু নাচিয়ে স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ বিশ্বাস করি। এখন তুই দুর্বল না হলে সেটা প্রুফ দে আমাকে। যা আজ ওনার সাথে সামনাসামনি ফেস কর। একই বাড়িতে থাকিস তোরা কুহু। এবার আর কতদিন লুকিয়ে রাখতে পারবি নিজেকে? যেটা একদিন হবে সেটা না হয় আজই হোক। কুহু শালীনের কথা শুনে রাগ হলো ভীষণ। শালীনের ওর প্রতি এমন অপবাদ ওর জেদকে আরো তরতর করে বাড়িয়ে দিল। কুহু দাঁতে দাঁত পিষে বলল, ঠিক আছে আমি যাব, তোকে প্রুফ দিতে যাব, আমি প্রুফ। এখন রাখ ফোন। ওকে। শালীন টুক করে ফোনটা কেটে দিল। কুহুর জেদ হলো ভীষণ। ও কাবু ভাইয়ের যেখানে ছায়া মারতে ইচ্ছুক না, আর সেখানে শালীন ওকে সন্দেহ করছে, প্রুফ চাইছে ওর থেকে। এই শালীনকে এখন কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে কুহুর। ওকে ডান, দিবে কুহু ওকে প্রুফ। আজকেই দেবে, এক্ষুনি দেবে। কুহু উঠে ওরা হাতে তুলে সেটা গায়ে জড়ালো। তারপর কবিতার দেওয়া গলদা চিংড়ি নিয়ে চলল শামীমাদের ফ্ল্যাটে। দরজায় কলিং বেল দিলে শামীমা এসে দরজা খুলে দিলেন। এতক্ষণ রান্নাঘরে থেকে ঘামে ভিজে গেছেন শামীমা। ক্লান্তি চোখে মুখে ফুটে উঠেছে। অথচ উনি কুহুকে দেখে আদরে গদগদ হয়ে দ্রুত ওকে জাপটে জড়িয়ে ধরেন, আহ্লাদ নিয়ে বললেন, কেমন আছিস রে কুহু? কতদিন পর এলি? কুহুর যে রাগ নিয়ে এসেছিল, তাই এই ফ্ল্যাটে শামীমার আহ্লাদে সেই রাগ ধুয়ে মুছে কেন যেন সাফ হয়ে গেল। কুহু হালকা হেসে ওনাকে জড়িয়ে ধরো এক হাতে। ভাবে ও একটা মানুষের জন্য কুহুর আশেপাশের কতগুলো আদরের মানুষকে কষ্ট দিয়েছে। এটা ভেবেই নিজের প্রতি রাগ হচ্ছে এখন ওর ভীষণ। শামীমা কুহুকে ছেড়ে দিয়ে বললেন, আয় আয়, ভেতরে আয়। কুহু চুপচাপ খবরের বক্স নিয়ে ভেতরে ঢুকলো। সবার আগে ওর চোখ গেল কাব্যের রুমের দিকে। রুমের দরজা আটকানো। আচ্ছা, কাব্য হয় কি বাসায়? কুহুর বুকটা হঠাৎ কেন যেন ধক ধক করছে। এতটা মাস পরে তার দেখা পাবে কুহু। দুজনের দেখা হবে, যা হওয়া উচিত নয় একদমই। কুহুর সামনে ওই পাষাণ লোকটা এলে কুহু মেজাজ ঠিক রাখতে পারবে না আজ মোটেও। ওই স্বার্থপর লোকটা আজ কুহুর সামনে না আসুক, একবারের জন্য তার চোখে চোখ না মিলুক। বাকিটা শেষ করার আগে রান্নাঘর থেকে শামীমা চেঁচালেন, কুহু, স্টোর রুম থেকে একটা বড় হাড়ি আছে, ওটা নিয়ে আয় না একটু মা। কুহুর ভাবনায় ছেদ ঘটল। ও নিজেকে শক্ত করল। আজ ওই মানুষটা ওকে একবার কিছু বলে দেখুক না, কুহু কুরুক্ষেত্র করে দেবে এই বাড়ি। একবার সামনে এসে দাঁড়ালেই কুহু ফিরেও তাকাবে না। আগের দিন বাঘে খেয়েছে, কুহু এখন আগের মতো নিজের সময় অপচয় করে ওই লোকের আগে পিছে ঘুরবে না। অনেক হয়েছে। কুহু জবাবে শামীমাকে বলল, আনছি বড় মা। বলি কুহু আরও একবার সতর্ক চোখে কাব্যের রুমের দিকে নজর দিয়ে এগোলো স্টোর রুমের দিকে। রুমে ঢুকেই নাক মুখ কুচকে মুখে নাকে ওড়না চাপল কুহু। পুরো রুমে ভোটকা একটা গন্ধ। তার উপর আলু পেঁয়াজ রসুন একসাথে রাখার ফলে সেটা থেকেও গন্ধ বেরোচ্ছে। কুহু নাকে ওড়না চেপে আশপাশ খুঁজল, কোথায় রেখেছেন বড় মা হাঁড়িগুলো। হঠাৎ উপরে দেখল কুহু ওর তো রাখা আছে সব হাঁড়ি। কুহু স্টোর থেকে রুম থেকে চেঁচিয়ে বলল, বড় না, টুল লাগবে তো। শামীমা রান্নাঘর থেকে বললেন, আমার রুমে আছে টুল, নিয়ে আয় না মা। কুহু কি করবে আর? চুপচাপ শামীমার রুমে একটা টুল যা পেলো সেটাই নিয়ে এলো। স্টোর রুমে টুলটার উপর দাঁড়িয়ে অনুভব করলো টুলটা ভীষণ নরম, যে কোনো মুহূর্তেই কুহুর ভারে ভেঙে পড়বে বুঝি। কুহু যতবার এটার উপর ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে, ততবার টুলটা নড়ে চড়ে উঠছে। এখন তো কুহু এটাতে উঠবে কিনা সেটাই ভাবছে। পর মুহূর্তে আবার ভাবলো 1 মিনিটে হাড়ি নিয়েই নেমে যাবে। টুলটা ভাঙার আগেই
যেই ভাবা সেই কাজ। চুপচাপ অতি সাবধানে কুহু টুলে উঠে দাঁড়ালো। ইস, এখনো ভীষণ নড়ছে এটা, এবার ভেঙে পড়ে না গেলেই হলো। কুহু এবার হাড়ি খুঁজতে গিয়ে ঘটলো আরেক বিপত্তি। বড় হাড়ি একদম ভেতরের দিকে ঠেসে রেখেছেন শামীমা। কুহু ছোট হাড়িগুলো তাই সরাতে লাগলো এক এক করে। নাকে ক্রমাগত ডাস্ট ঢুকছে, আর সেটার জন্য হাঁচি দিচ্ছে একটার পর একটা। ওদিকে একটু পরপর হাঁচির তালে কুহুর টুল নড়ে উঠছে বারবার। কুহু কয়েকবার সতর্ক চোখে টুলটা দেখছে, এটা কি ভেঙে যাবে নাকি এক্ষুনি? আল্লাহ না ভাঙে যেন। কুহু আল্লাহ আল্লাহ করে হাড়ি খুঁজছে। ওদিক হাঁচি দিতে গিয়ে অবস্থা কাহিল ওর। কাব্য গোসল করে সবে রুম থেকে বেরিয়েছিল, গায়ে শুধু একটা ট্রাউজার, উপরে টি শার্ট, কিছুই নেই। ডাইনিং রুমে পানি খাবে বলে এসেছিল। স্টোর রুম থেকে একটা পর একটা হাঁচির শব্দে কাব্য ভ্রু কোচকালো। স্টোর রুমে থেকে আসছে না আওয়াজটা। পরবর্তী মেজাজটাই গরম হয়ে গেল কাব্যের। মাকে কতবার বলেছে কাব্য স্টোর রুমে না যেতে, কত ময়লা ওইখানে, ডাস্ট অ্যালার্জি আছে এই নারীর, এটা আর ঠিক কতবার বোঝাবেও। বিরক্ত ভঙ্গিতে কাব্য সেভাবেই পানির গ্লাস রেখে স্টোর রুমের দিকে এগোলো। আর তখনই বিপত্তি ঘটল। কুহু টুলটার একটা পায়া ঠাস করে হঠাৎ ভেঙে গেল। কাব্য ঠিক সময় স্টোর রুমে এলো। কুহু তখন একটা হাড়ি হাতে সমেত ঠাস করে পড়ে গেল টুল থেকে। কাব্য সেটা দেখা মাত্রই চোখে দৌড়ে এলো।